বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রসায়নের মূল বেসিক অংশে আজকে আমরা প্রতীক সংকেত এবং সর্বশেষে কিছু সমীকরণ নিয়ে আলোচনা ইনশাল্লাহ করব। তো আজকের যে ধারাবাহিক আলোচনাগুলো হবে, যদি আমরা এইগুলোর একটু প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ ছোট ছোট বিক্রিয়াগুলো আমরা অনেকটা করতে সক্ষম হব। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বুঝতে হবে তা হলো রসায়নের বিক্রিয়া আসলে কাদের মধ্যে হয়, কিভাবে হয়, তাদের বিক্রিয়ার মূল থিমটা কি। এইগুলো ধারাবাহিক কয়েকটা ক্লাসে আলোচনায় আসবে। তার শুরুর দিকের আমি কিছু আলোচনা এর আগে করেছিলাম। আজকেও সেই প্রাথমিক বিষয়গুলোর কিছু অংশ ইনশাল্লাহ আলোচনায় আসবে। তো এই ক্লাসগুলোর একটা ধারাবাহিক অপশন থাকবে। আশা করি আগামী আম, অন্তত 5 থেকে 7টা ক্লাসের মধ্যে রসায়নের এই মূল যে শুরুর বেসিক ধারণা সেটি আশা করছি আগের চেয়ে অনেক ক্লিয়ার হবে, এবং একটা বিক্রিয়া দেখা মাত্রই সে ওইটার মধ্যে যে মানে স্বাভাবিক যে অ্যানালাইসিস, এইটা তোমরা ইনশাল্লাহ করতে পারবে। আমাদের প্রথম দরকার হবে যোজনীর চার্ট। আমি এখানে একটা চার্ট উপস্থাপন করছি, বাট আমি পরামর্শ দেব যে আমি নর্মাল ক্লাসে যে চার্টটা লিখে দেখাইছি ওইটাই আগে প্র্যাকটিস করবা। তারপর পরের উচ্চ ধাপের জন্য এই চার্টটা ব্যবহার করতে পারবো। আমি কেন এটা উচ্চ ধাপের জন্য বলতেছি একটু দেখো। প্রথমত এখানে যোজনী যাদের এক সবগুলো এক সিরিয়ালে রাখা হয়েছে, যোজনী যাদের দুই সবগুলো এক সিরিয়ালে রাখা হয়েছে। এখন তোমরা নর্মালি এই দুইটা অংশ পড়বা। এই যে সিক যে ব্যবহার আছে এটা একটু বুঝে নেওয়া লাগবে। এই অংশগুলো আমি বুঝাই দেব। এটা এগুলো বুঝাই দেব। এই যেগুলো একক যোজনী, এ যেমন 3 3 করে লেখা আছে, এগুলোর কোনো বোঝার দরকার নেই, এগুলো নর্মালি বললেই হবে। এখানে 4 আছে, আমি শুধু সিকের গুলো বুঝাই দেব। তারপর তোমরা দেখো এখানে নিষ্ক্রিয় গ্যাসের 6টা নাম আছে, যদিও নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণী থেকে তোমরা আরো নাম বেশি পাবা, বাট আগে 6টাই মনে রাখার চেষ্টা করো। নামগুলো আমি বলে দিচ্ছি: হিলিয়াম, নিওন, তারপরে হলো কি আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রিডন। এখানে ধাতুর সক্রিয়তার সিরিজ, এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে যে বিক্রিয়াতে কোন ধাতু বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়, এটা এখান থেকে বোঝা যাবে। আর এটা হলো অধাতুর সক্রিয়তার সিরিজ। এর অর্থ হচ্ছে যে কোন অধাতু কত বেশি সক্রিয়, এটা এখান থেকে বোঝা যাবে। আমি এইটার একটা ব্যবহার দেখাই এই সক্রিয়তার সিরিজের। মনে করো ক্যালসিয়ামের সাথে আমি বিক্রিয়া দিয়েছি, সাপোজ ক্লোরিনেরও বিক্রিয়া দিয়েছি, বিক্রিয়া আমি অক্সিজেনের দিয়েছি, দিয়েছি ফ্লোরিনের। 3 জনের সাথে একসাথে বিক্রিয়া নিয়ে আমি কম্পেয়ার করছি। ক্যালসিয়াম সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে ফ্লোরিনের সাথে। ফ্লোরিনের সাথে বিক্রিয়া করছো 0.01 সেকেন্ডে। এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে 0.02 সেকেন্ডে। আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এই যে ক্লোরিনের সাথে, এখানে সময় নেবে হয়তো 0.05 সেকেন্ড। তাহলে বুঝতেই পারছ সবচেয়ে দ্রুত করবে ফ্লোরিনের সাথে। তার মানে ফ্লোরিনের বিক্রিয়া করার ক্ষমতা বেশি। এই সক্রিয়তার ক্রম মানে কি এটা বুঝতে পারলে এটা একটু, এই যে নিচেরটা আনমিউট প্লিজ। জি এখান স্যার। এখানকার এই থিমটা কি বুঝতে পারছো? এটার আর একটা থিম আছে। মনে করো ক্যালসিয়ামের সাথে ক্লোরিন আগে থেকেই বন্ডিং করে বসে আছে। এখানে আমি ফ্লোরিনকে দিয়ে বিক্রিয়া দিচ্ছি, ফ্লোরিন।
এখন তুমি আগে প্রথম ভাববা কি, ক্যালসিয়াম এটা ধাতু, সুতরাং এটা প্লাস। তারপরে ক্লোরিন এটা অধাতু, এটা মাইনাস। ফ্লোরিন এটা যেহেতু অধাতু, এটাও মাইনাস। গেল। এখন এই যে ফ্লোরিন এ করবে কি, এই ক্লোরিনকে এখান থেকে সরায় দেবে। বলে ভাই সরো, কেন সরায় দেবে? কারণ ফ্লোরিনের সক্রিয়তা বেশি কার চাইতে? ক্লোরিনের চাইতে। দিয়ে এই ক্যালসিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত হবে, এই ক্যালসিয়াম ফ্লোরাইড। ক্লোরিন মনের দুঃখ নিয়ে ওখান থেকে চলে যাবে, কারণ ওর ক্ষমতা কম, ও চলে যাবে। নাইম কি বুঝতে পারছো এই সক্রিয়তা দ্বারা কি বুঝাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। মেঘনা, জি স্যার। তোমরা যে রসায়নের বিক্রিয়া খুব ভালো বোঝোনি, তার মধ্যে কিন্তু এটা একটা অন্যতম কারণ, যে কে কার সাথে কেমনে বিক্রিয়া করে, কে কাকে সরায় দেয়, কেন সরায় দেয়। আমার মনে হয় এখন আগের চেয়ে আরো ভালো বুঝতে পারবা, ইনশাল্লাহ। কি বলো? জি স্যার। আমি আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, এটা আমি কিন্তু পরবর্তীতে এটা জিজ্ঞাসা করব, একটু মনে রাখার চেষ্টা করো। তোমরা নর্মালি বলো তো, এই যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এরা বিক্রিয়াতে কি ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? এরপরে অক্সিজেন, ক্লোরিন, এখানে সোডিয়াম লিখলাম, ক্যালসিয়াম লিখলাম, এরা কি বিক্রিয়াতে কি করে, ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে? আর এরা বিক্রিয়াতে কি করে, ইলেকট্রন গ্রহণ করে না ত্যাগ করে? ধাতু ত্যাগ করে আর অধাতু গ্রহণ করে না। না, তুমি প্রশ্ন করছো না অ্যান্সার দিচ্ছ, কোনটা? হ্যাঁ, অ্যান্সার দিলাম। আচ্ছা, তুমি বলতেছো ধাতু গ্রহণ করে, ত্যাগ করে, অধাতু গ্রহণ করে, তাই তো? হ্যাঁ স্যার। মেঘনা কি মনে করো তাই? না স্যার, কি করে? ধাতু আর অধাতু, ধাতু। আচ্ছা, তুমি মনে হয় কনফিউশনে আছো। নাইম সঠিক অ্যান্সার দিয়েছে, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু গ্রহণ করে, এটা সবাই মনে রাখো। হ্যাঁ। হ্যাঁ এবং মেঘনারও হয়তো মনে নাই কোনো কারণে, এই যে দেখো তুমি পড়ছো কিন্তু সোডিয়াম বিক্রিয়ার সময় কি করছে, তার কিন্তু মাইনাস লেখা ছিল, ইলেকট্রনকে ত্যাগ করে। তুমি দেখা দেখো অনেক জি বিক্রিয়া ছিল কিন্তু ইংকে ত্যাগ করে কি লেখা আছে, সোডিয়ামের উপর কি চিহ্ন আছে নাইম বলো তো? ইংকে প্লাস চিহ্ন আছে না? হ্যাঁ আর স্যার। ক্লোরিন বিক্রিয়াতে কি করে, ইলেকট্রন কি করে, গ্রহণ করে। গ্রহণ করে ক্লোরিনের ওপর কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন ছিল না, মনে করে দেখো। তারপর এই সোডিয়াম আর ক্লোরিন এরা একত্রিত হয়েছে, কি বলে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ কেন বলা হচ্ছে? কারণ বিদ্যুতের আকর্ষণ হয় প্লাস আর মাইনাসের মধ্যে। এখানে তো প্লাস আর মাইনাসই হয়েছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করছে, ফলে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। বলো তো এই পড়াগুলো 9-10-এ পড়োনি? কিন্তু জি মনে নেই স্যার। স্যার। যা হোক, মনে না থাক কিন্তু পড়ছো তো নাকি? নতুন কিন্তু হ্যাঁ কথা স্যার। না। তাহলে এই কথাটা কিন্তু সিরিয়াসলি মনে রাখা লাগবে। আমি কিন্তু এরপরে আবার যদি জিজ্ঞাসা করি তখন বলতে না পারলে কিন্তু মন খারাপ হবে। ভালোভাবে মনে রাখো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে কি আয়ন হয়? আর বলতে পারছ না, লেখাই দিলাম তো, প্লাস আয়ন হয়, মানে ধনাত্মক আয়ন হয়। আর হ্যাঁ অধাতু স্যার। ইলেকট্রন গ্রহণ করে কি আয়ন হয়? ধনাত্মক। মাইনাস। মাইনাস আয়ন, ঋণাত্মক আয়ন। একটু ভালো করে বলো, তাহলেই তো হয়। হ্যাঁ স্যার, ঋণাত্মক আয়ন। আচ্ছা, আবার আবার আমার সাথে বলো তো, ধাতু ইলেকট্রন ত্যাগ করে কি আয়ন হয়? প্লাস প্লাস আয়ন আয়ন হয়। হয়, ধনাত্মক। আর প্লাস আয়ন, আর বাংলায় বলা হয় ধনাত্মক আয়ন। আর হ্যাঁ। হুম। অধাতু ইলেকট্রন গ্রহণ করে কি আয়ন হয়? মাইনাস মাইনাস মানে আয়ন। মাইনাস আয়ন বা ঋণাত্মক আয়ন, দুটাই বলবা। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার, কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। খুব ঠান্ডা মাথায় আমি যা বলতেছি মনে রাখার চেষ্টা করো। এখন প্রশ্ন হলো, ধাতু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে আর অধাতু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? এখানে আমি তোমাদের একটা দিই। 7টা অধাতু আছে যাদের বিক্রিয়া লেখার সময় 2 2 লিখতে হয়। এর মধ্যে আছে ক্লোরিন,
Cl2 লিখতে হয়, ফ্লোরিন F2 লিখতে হয়, এটা তোমাদের মনে হয় অনেকবার লিখে দিছি। ব্রোমিন, এটা Br2 লিখতে হয়। আয়োডিন, এটা I2 লিখতে হয়। অক্সিজেন, সেটা O2 লিখতে হয়। বলো তো, এটা জানো না তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এই যে 7টা মৌল, নাইট্রোজেন N2 লেখা হয় আর হাইড্রোজেনের H2 লেখা হয়। এই 7টা মৌল মনে রাখার চেষ্টা করি। এই মৌলগুলোর বিক্রিয়া লেখার সময় 2 লিখা হয়, আর বাকি যত মৌল আছে সবগুলোর ক্ষেত্রে তার প্রতীকও যা, সংকেতও তাই। এই দেখো, এটা হলো প্রতীক, এটা হলো সংকেত। এই যে দেখো, এটা প্রতীক, এটা সংকেত, এটা প্রতীক, এটা সংকেত। দেখো, সবারই প্রতীক সংকেত এক। আচ্ছা, আমি তোমাদের একটু নিয়ে যাই ওখানে। ওই 7টার বেলায় ওটা আছে কিনা আমরা একটু দেখি। একটু দেখো তো বাবা, 7টার বেলায় 2 আছে। এটা এইচ স্যার আছে। এইচ টু, ক্লোরিন Cl2, ক্লোরিন F2, ব্রোমিন এই Br2 আছে কি? গুণে দেখো, হ্যাঁ এখানে স্যার আছে। 7টা মৌলের বেলায় এটা আছে, এই যে 7টা। আর বাকিগুলোর কিন্তু প্রতীকও যা, সংকেতও তাই। এই কথাটা কি মনে রাখা যাবে না? হ্যাঁ স্যার, যাবে ইনশাল্লাহ। দেখো, খুব সিরিয়াসলি কিন্তু এমন কিছু জিনিস দেখাচ্ছি যেটা তোমরা, আমি আবারও বলতেছি, ইতোপূর্বে এইভাবে গোছায়ে দেখোনি। হয়তো বিচ্ছিন্ন ভাবে দুই এক কথা কখনো কখনো শুনেছো। কথা কি বুঝতে পারছো? দ্বিতীয় অপশন হলো, এখন একটা প্রশ্ন তোমরা অবশ্য করলে না, আমি আশা করছিলাম তোমরা করবা। এই যে ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে, আমি বললাম, প্রশ্ন হলো কয়টা ত্যাগ করে কয়টা গ্রহণ করে? এটা একটা প্রশ্ন হতে পারে না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। অবশ্যই। ত্যাগ কয়টা করবে, গ্রহণ কয়টা করবে, এটা তো আমাদের একটা প্রশ্ন। হ্যাঁ এই যে যেমন আমি এখানে বিক্রিয়া লিখে রাখছি, এখানে কয়টা ত্যাগ করে কয়টা গ্রহণ করে, কেন করে? দেখো, যোজনী কিন্তু আমাদের খুবই জরুরি জিনিস। কেমন জরুরি জিনিস? কোন মৌল তার যতটা যোজনী সে ততটা ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে। খুব সহজ উদাহরণে আসে, তুমি দেখো, এই যে অ্যালুমিনিয়াম, এর যোজনী কত? 3। সোডিয়াম, এর যোজনী কত? 1। ক্যালসিয়াম, এর যোজনী কত? 2। অ্যালুমিনিয়াম, এর যোজনী কত? 3। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা প্লাস। ক্যালসিয়াম বিক্রিয়া করার সময় 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা প্লাস। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, 3 প্লাস। দেখো তো এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, মানে যার দুজনে যত চাই ততটা একবার গ্রহণ করবে। আবার গ্রহণ করা নিয়ে বলি, ক্লোরিনের যোজনী হলো 1, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা। অক্সিজেনের যোজনী 2, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা। দুইটা। মেঘনা, বলো তো, এগুলো খুব কঠিন জিনিস। না স্যার। তোমরা কিন্তু আগ্রহ করে খালি শিখতে চাও না আমার কাছ থেকে। আমি শিখতে চাইলে আমি মাস্ট বি তোমাদের A to Z তখনও দেখাতাম, কিন্তু সবাই খালি একটাই চিন্তায় থাকছো, স্যার আমি এতক্ষণ ধরে যা যা বললাম, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, প্লাস আয়ন হয় বা ধনাত্মক আয়ন হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন হয় বা নেগেটিভ আয়ন হয়। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে? যার যোজনী যত সে ততটি ত্যাগ করবে অথবা গ্রহণ করবে। আমি তো এইটুকু শিখাইছি, কোন জটিল কিছু শিখাইছি বলো তো? না স্যার। মেঘনা, কোন জটিল কিছু শিখাইছি? না স্যার। আচ্ছা, তারপরে শিখাইছি কি? শেখানো হয়েছে এটা যে এই যে বিক্রিয়াটা করবে কার ক্ষমতা কেমন, এই জিনিসটাও মানে মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করছি। যেহেতু ভিডিওতে থাকবে তোমরা অটোমেটিক্যালি দেখতে পাবা। এখন আসো তারপরের পৃষ্ঠাতে। হ্যাঁ, যোজনীর চার্টের বিষয়টা আমি আগে প্রথমে তোমাদের যেটা লিখাইছি এর আগে ওটাই করো, এগুলো পরে আসো। আমি সংকেত লেখার থেকে শুরু করছি কাজটা। দেখো, তোমরা এতদিন ধরে সংকেত শিখছো। কিসের সংকেত শিখছো?
সবাই শিখছো যে একটা যৌগ কেমনে লেখে সেটা শিখেন, কিন্তু আসলে সংকেত হয় দুই রকম, মৌলের সংকেত হয় আর একটা হলো যৌগের সংকেত হয়। আমরা আগে মৌলের সংকেত লেখা শিখি। মৌলিক পদার্থকে তুমি মোটামুটি তিন ভাগে ভাগ করবা: ধাতব মৌল, অধাতব মৌল। অধাতব মৌলের মধ্যে দুই রকম আছে, একটা মানে গ্যাসীয় এবং সক্রিয়, আর একটা আছে গ্যাসীয় এবং নিষ্ক্রিয়। এই জন্য আমি তিন প্রকার বলছি। তো তোমার এই যে ধাতব মৌল এবং গ্যাসীয় এবং নিষ্ক্রিয় যে মৌলগুলো আছে, এদের প্রতীকতা সংকেততাই, মানে এদের প্রতীক যদি এনে লেখো সংকেত এনে, মনে থাকবে কি? আবার বলতেছি, জি স্যার। যত ধাতব মৌল আছে আর যত গ্যাসীয় এবং নিষ্ক্রিয় মৌল আছে, ওই যে 6 জন নিষ্ক্রিয়, এদের প্রতীকতা সংকেততাই। এটা দেখো, নিষ্ক্রিয় মৌলের বেলায় দেখো তাই আছে। এখানে দেখো, এটা নিষ্ক্রিয় মৌল। তোমরা ইয়া থেকে একটু বড় করে নাও, তাহলে বুঝতে পারবো। দেখো, আর প্রতীকতা সংকেত তাই। এখন আসি ব্যাখ্যায় আসি, নিষ্ক্রিয় মৌলগুলোর কেন প্রতীক সংকেত এক? নিষ্ক্রিয় মৌল নিজেরাও কারোর সাথে যুক্ত হয় না, এরা নিজেদের মধ্যেও যুক্ত হয় না, অন্য কারোর সাথেও যুক্ত হয় না। এই কারণের জন্য এদের প্রতীকতা সংকেত তাই, মনে থাকবে। তারপরে এই যে দেখো, এই যে ধাতব মৌলগুলো আছে, এখানে এখানে কেন প্রতীক সংকেত এক? কারণ ধাতুর অণুতে অজানা সংখ্যক পরমাণু থাকে। অজানা পরমাণু মানে কি? সোডিয়ামের পরমাণু হলো একটা, কিন্তু সংকেতে গিয়ে পরমাণু হয়তো 10টাও হতে পারে, 20টাও হতে পারে, 5টাও হতে পারে। যেহেতু জিনিসটা অজানা, সেই কারণের জন্য আমরা এই এন এর ক্ষেত্রে 10, 5 না লিখে একটাই লিখি, ওই এনে লিখি। এখন হতে বলবা স্যার প্রতীকের এনে আর সংকেতের এনে কি এক? উত্তর হলো না। প্রতীকের এনে মানে একটা সোডিয়াম, সংকেতের এনে মানে একাধিক সোডিয়াম। প্রশ্ন হলো কয়টা? আমরা জানি না। তাও তো মনে থাকবে কি? কথা বলো, কারো কি বুঝতে খুব কঠিন লাগছে? না না স্যার। স্যার। আচ্ছা, এই কথাগুলো একটু মনে রাখো, তাহলেই হবে। আটকে ধরতেছে কেন, এটাই তো বুঝতেছি না। এখন আছে। এখন দেখো, এখন আসো অধাতব মৌল। অধাতব মৌলগুলোর মধ্যে যারা কঠিন, তাদেরও ক্ষেত্রে অজানা সংখ্যক পরমাণু থাকে। সুতরাং যেখানে অজানা সংখ্যক পরমাণু থাকে, ধাতুর ক্ষেত্রে একই নিয়ম। ওই ধাতুর যেরকম প্রতীক সংকেত একই হয়েছে, এরকম অধাতুর বেলাও প্রতীক এবং সংকেত একই হয়। কিন্তু এর মধ্যে ব্যতিক্রম আছে, হলো এই সালফার। সালফারের ক্ষেত্রে বর্তমানে 8টা করে পাওয়া যায়, এই জন্য 8 লেখা হয়। ফসফরাসের ক্ষেত্রে 4টে করে পাওয়া যায়, এই জন্য P4 লেখা হয়। P4, এটা ব্যতিক্রম। এগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ এ আসে, বা নর্মাল কোনো ভাইভাতে আসে, অথবা ভর্তি পরীক্ষায় আসে, যে অধাতুর বেলায় ব্যতিক্রম হিসেবে সালফারের সংকেত কত? S8। ফসফরাসের কত? P4। একটু মনে রাখার চেষ্টা করো, তাহলেই হবে। ওই যে 7টার বেলায় 2 হয়, মনে পড়ে কি? গ্যাসীয় এবং সক্রিয়, এই যে 7টা,
এই যে লেখা আছে অধাতব মৌল গ্যাসীয় এবং সক্রিয়, দেখো এই গ্যাসীয় এবং সক্রিয় মৌলগুলো তাদের প্রতীক যদি ও হয় সংকেতে দাও O2, প্রতীক যদি এইচ হয় সংকেতে H2। খুব কঠিন লাগছে কি? না স্যার। কোনো মানে তোমাদের যেহেতু ভিডিও থাকবে তোমরা বারবার দেখবা মনে রাখবা তাহলেই। তাহলে আমাদের কিন্তু মৌলের সংকেত লেখা শেষ। এখন আমরা দেখব যৌগের সংকেত কেমনে লেখে। আজকে যৌগের সংকেতের একটা বা দুটো নিয়ম শিখাই দিয়ে তোমাদের ছুটি দেব। যৌগের সংকেত লেখার অনেকগুলো নিয়মের মধ্যে মৌলিক নিয়ম আছে প্রায় 5টা। আমরা এই 5টা নিয়মের মধ্যে আজকে দুটো নিয়ম একটু প্র্যাকটিস করি। এই 5টা নিয়ম শেখার পর ইনশাআল্লাহ তুমি বিক্রিয়াতে ঢুকতে পারবা এবং ছোট ছোট বিক্রিয়া তুমি নিজে নিজেই বুঝে বুঝে করতে পারবা। এটা এটা আমার সামনেই করতে পারবা, নিজে প্রুফ করতে পারবা ইনশাআল্লাহ। 1 নম্বর অপশনে আসি, আমরা সংকেত লিখতে গেলে কি কি করতে হবে। দেখো আমি এখানকার কথাগুলো বুঝাই দিচ্ছি, আগে আমি উদাহরণে যাই। তোমাকে হয়তো বললাম যে অ্যালুমিনিয়াম অক্সাইড লেখো, তাহলে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়াম এল, এটা তোমরা জানো। কিন্তু তুমি এতদিন ধরে পড়ে এলে যে অক্সিজেন, এখানে নাম হয়েছে অক্সাইড। তোমার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার নাম হওয়ার কথা অ্যালুমিনিয়াম অক্সিজেন, কিন্তু কেন নাম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড? কখনো কি তোমাদের মনে এই ধরনের প্রশ্ন আসিছে? হওয়ার কথা সোডিয়াম আর হলো ক্লোরিন, এই দুই ধরনের মধ্যে বিক্রিয়া হচ্ছে। সোডিয়ামের নাম সোডিয়ামই থাকলো, বাট ক্লোরিনের নাম কে ক্লোরাইড হলো কি না? এই এটা যৌক্তিক প্রশ্ন কি না? অবশ্যই স্যার যুক্তি। তাহলে সোডিয়ামের কি কি এমন গুণ আছে যে সোডিয়ামের নামের পরিবর্তন হলো না অথচ ক্লোরিনের নামের পরিবর্তন হলো? কি মেঘনা, এটা একটা জি প্রশ্ন না? স্যার। আচ্ছা, এটা একটা তোমরা দেখো এতদিন কিন্তু এই নিয়মটা তোমরা ওইভাবে হয়তো কোনো স্যারকে তোমরা জিজ্ঞাসাও করনি, মেবি কখনো জানার ইচ্ছাও হয়নি, মনে করছে এটা এইরকমই এইরকম। অধাতব মৌলর ভূমিকা যদি নেগেটিভ হয়, খুব ভালো করে মনে রাখো এটা, অধাতব মৌলের ভূমিকা নেগেটিভ হলে সাধারণত ওদের নামের শেষের অংশ বাদ যায়, বাদ গিয়ে একটা নতুন অংশ অ্যাড হয়, তার নাম হলো আইড। আইড বুঝাই দিচ্ছি, যেমন পুরো নাম হলো অক্সিজেন, এর নামের শেষের অংশ কি জেন না? হ্যাঁ এই জেন কাটা, এটা চলে গেল, তাহলে জেন যদি চলে যায় তাহলে থাকলো কি অক্সি, এর সাথে আইড লেগে দাও। তোমরা নিশ্চয়ই জানো যে স্বরবর্ণের দুটো রূপ আছে, একটা পূর্ণাঙ্গ রূপ একটা সংক্ষিপ্ত রূপ। সরিয়া হলো পূর্ণাঙ্গ রূপ, সংক্ষিপ্ত রূপ কি আকার না? হ্যাঁ অক্সাইড। বলে মনে পড়ে কি সরিয়াতে আকার, কতে আকার, কয় আকার একা পড়ছিলাম মনে পড়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ তোমরা বাংলা দ্বিতীয় পড়ছিলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে আর ব্যঞ্জন বর্ণের হ্যাঁ সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, পড়ছিলে কি? জি স্যার। জি স্যার। মেবি তখন অত বোঝোনি যে আসলে এটা কি জিনিস। এটা সেই জিনিস, সরিয়াতে আকার, এ যা আকার, এ যে আইড নাকে রস্বই আর ড। দেখো তো এই জিনিসই তোমরা লেখো না অক্সাইড, দেখছো কি জিনিস কার মধ্যে লুকে আছে? তোমরা খালি মনে করো যে অন্য ছাত্র কেন ভালো পারে স্যার আমরা পারি না কেন, আসলে তোমরা ভালো করে জিনিসটা শেখো না, এই কারণের জন্যই পারো না। কোনো করবে তোমাদের মেধা খারাপ নাই, তোমাদের যোগ্যতা খারাপ না, সবই তোমাদের আছে। আমি খুশি করার জন্য বলতেছি না, সত্যি সত্যি তোমাদের মধ্যে ভালো যোগ্যতা আছে, খালি ভালো করে শিখে নাও। দেখো তোমরাও অনেক সুন্দর পড়া পারবা, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। দেখো এতদিন ধরে নাম পড়ছো কিন্তু আর কেন অক্সাইড হয়েছে দেখো এখন বুঝতে পারছো। ক্লোরিন নামের শেষে আছে ইন, ওই ইনটা বাদ, এই ক্লোর কথা থাকলো, ক্লোর শেষের ইন বাদ দিলাম, এখন এর সাথে আইড যোগ করো, আইড, আইড যোগ করো। আইড যোগ করলে কি হবে? ক্লোর যোগ আইড, ক্লোরাইড। এটা সরিয়াতে কি হবে? এখানে আকার হবে,
তারপরে আর এই যে হর্ষই আর ড ক্লোরাইড। এরকম ফ্লোরিন থেকে ফ্লোরাইড, ব্রোমিন থেকে ব্রোমাইড, তার নামের শেষে কি যুক্ত হয় বলতো? আইড। আইড যুক্ত হয়, মনে থাকবে? জি স্যার। আচ্ছা দেখো, আমার আমার সাথে একটু মিলায় নাও। দেখো তো এখানে লেখা আছে কি ক্যালসিয়াম আর ক্লোরিনকে নিয়ে। এই যে ক্যালসিয়াম আর ক্লোরিনকে নিয়ে আমরা এদের মধ্যে বিক্রিয়া করাছি, নাম হয়েছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের যোজনী হলো 2, কার ঘাড়ে গেছে? ক্লোরিনের ঘাড়ে। ক্লোরিনের যোজনী 1, কার ঘাড়ে আছে? ক্যালসিয়ামের ঘাড়ে। তারপরে আমরা এটা ভাঙে এভাবে লিখছি। এরকম সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, দেখো পুরো নাম হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়ামের যোজনী 1 ক্লোরিনের ঘাড়ে, ক্লোরিনের যোজনী 1 সোডিয়ামের ঘাড়ে। এক এক লেখা লাগে না, এই জন্য লিখিনি। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী গেল কার কাছে? অক্সিজেনের ঘাড়ে, আর অক্সিজেনটা গেছে তোমার অ্যালুমিনিয়ামের ঘাড়ে। কি এখানে বিনিময় হয়নি? দেখো তো, কথা বলো, বিনিময় হয়েছে কিনা? জি স্যার। এখানে দেখো তো, এখানেও বিনিময় হয়েছে। বেরিয়ামের যোজনী মানে 2, অক্সিজেনের 2, 2 আছে, কেটে যায়, এখানে আর কিছুই নাই। এখন একটা প্রশ্ন হতে পারে যে যোজনী বিনিময় কেন হয়? কেউ কি বলতে পারবা যোজনী কেন বিনিময় হয়? কারণ আমি কিন্তু এই নিয়মটা শিখেছি, এই যে দেখো, এই যে দেখো, আমি এই নিয়মটা শিখেছি, নিয়ম নম্বর 1। লেখা আছে কি দেখো তো, মৌল ধাতু প্লাস মৌল অধাতু। এই যে এটা হলো ক্যালসিয়াম হলো মৌল ধাতু, ক্লোরিন হলো মৌল অধাতু। এই যে অ্যালুমিনিয়াম হলো মৌল ধাতু, অক্সিজেন হলো মৌল অধাতু। আমি এই নিয়মটা আজকে শিখাচ্ছি। যোজনী কেন বিনিময় হয় কি দেখাবো এটা। সেকেন্ড স্যার দেখি। অ্যালুমিনিয়ামের যোজনী 3, এর হাত কয়টা আছে? 3টে। 3টা। অক্সিজেনের যোজনী 2, এর হাত কয়টা আছে? 2টে। 2টা। তাহলে এই অ্যালুমিনিয়ামের হাতে এই মন খারাপ করবে না যে ওই 2 হাতক ধরলো, আমার কেউ ধরলো না, আমি কি এতই মানে খারাপ? তখন এই অক্সিজেন করলো কি, ওর মতো আর একজনও ডাক দিল যে না তুই আয় আমার সাথে, আসে এই হাত ধরলো। কিন্তু অক্সিজেন বলিচ্ছে শর্ত একটাই, আমার হাত ফাঁকা রাখা যাবে না। তো অক্সিজেনের হাতে একটা ফাঁকা থাকে না, দেখো তো। হ্যাঁ। তখন অ্যালুমিনিয়াম করলো কি, ওর মতো আরেকজনকে ডাক দিল যে বন্ধু চলে আয়। অ্যালুমিনিয়াম কিন্তু শর্ত দিবে একটাই, যে আমার হাত ফাঁকা রাখা যাবে না। অ্যালুমিনিয়ামের হাত কয়টা? 3টা। 3টার মধ্যে একটা দিয়ে ওই ধরলো, আর বাকি 2 হাত কি ফাঁকা পড়ে থাকে না? ইঙ্গে দেখো তো। হ্যাঁ। তখন এই অক্সিজেন করলো কি, ওর মতো আর একজনকে ডাক দিল যে তুমি চলে আসো। আসে এই অক্সিজেনের 2 হাত যা একে ধরলো, দেখো। দেখো তো এখন মিলছে হাত। হ্যাঁ। অক্সিজেন এখানে কয়টা? 3টা। এই জন্য এখানে 3। অ্যালুমিনিয়াম এখানে কয়টা? 2টা। এই জন্য এখানে 2। যেহেতু এটা বিনিময় করলে মিলে, এই জন্য এটা বিনিময় করা হয়। বলো এটা ভালো বুঝলে কিনা? তাহলে এতদিন জি ধরে স্যার। বিনিময় কেন করা হয় এটা কিন্তু খুব ভালো বোঝনি, আজকে থেকে ক্লিয়ার হলো। জি স্যার। আজকে শেষ নিয়ম। দেখো এখানে খেয়াল করো কিভাবে লিখতে হবে, লেখা আছে কিন্তু। প্রথমে ধনাত্মক মৌল বা মূলক লিখতে হবে, তারপর ঋণাত্মক মৌল বা মূলক লিখতে হবে, সবশেষে ধনাত্মক ও ঋণাত্মক মৌলের মধ্যে যোজনীর বিনিময় করতে হবে। আচ্ছা, আমরা দ্বিতীয় নিয়ম শিখবো। এই যে দেখো, এটা হলো প্রথম নিয়ম, এই যে দেখো আবার গোল করে দেখাচ্ছে, এটা হলো প্রথম নিয়ম, হ্যাঁ। নিয়ম 1। এই যে এটা হলো দ্বিতীয় নিয়ম, এই যে দেখো, এই যে গোল করে দিচ্ছি, এটা হলো 2 নম্বর নিয়ম। মৌল অধাতু, মৌল অধাতু। এটা যেমন ধরো হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু। হাইড্রোজেনের যোজনী 1 গেছে অক্সিজেনের ঘাড়ে, অক্সিজেনের যোজনী 2 গেছে হাইড্রোজেনের ঘাড়ে। এক লেখা লাগে না, এই জন্য লিখিনি। এই যে সালফার আর অক্সিজেন, সালফারের যোজনী হলো 6, দেখো অক্সিজেনের ঘাড়ে আছে। অক্সিজেনের যোজনী হলো 2, দেখো যে সালফারের ঘাড়ে গেছে। পরে 6 আর 2 কাটাকাটি করে এটা হচ্ছে, এ হচ্ছে, এটা আমি বড় করে লিখে দিচ্ছি, SO3 হয়েছে। এখানে দেখো সালফারের যোজনী 4, এই যে অক্সিজেনের ঘাড়ে আছে। অক্সিজেনের যোজনী 2, এই যে সালফারের ঘাড়ে গেছে। এটি কাটাকাটি করে এটা হচ্ছে।
কঠিন লেগেছে কি? না স্যার। আচ্ছা, আমাকে একটা সিরোসি না একটা মৌল দেখায়, দেখলে তোমরা হাসবা যে স্যার এটা তো আমরা এত জীবনেও কোনদিন দেখিনি। তোমরা কি জানো কার্বন ডাই অক্সাইডের আসল সংকেত কি? তোমরা তো পড়ছো কি? এটা পড়োনি? কার্বন ডাই অক্সাইড মানে কি CO2 পড়োনি বলো তো? হ্যাঁ, CO2 তে কার্বন ডাই অক্সাইড। মেঘনা? জি স্যার। কিন্তু কার্বন ডাই অক্সাইডের আসল সংকেত হলো এটা, এই যে দেখাচ্ছি, CO, এটা হবে এটা 2, এটা 4, এটা হলো আসল সংকেত। কেন? কারণ কার্বনের যোজনী গেছে হলো অক্সিজেনের ঘাড়ে। এই যে এই 4 হলো কার্বনের যোজনী অক্সিজেনের ঘাড়ে, আর এই 2 হলো তোমার অক্সিজেনের যোজনী কার্বনের ঘাড়ে। এরপর এদের মধ্যে কাটাকাটি হয়েছে, হয়ে এখানে 2 হয়েছে, এই জন্য এখানে CO2 লেখা হয়। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, একটু হলো কি মানে সহজ বা একটু মজা লাগিচ্ছে না যে না? এবং তোমরা কি মনে হচ্ছে কি যে স্যার মনে হয় রসায়নটা আগের চেয়ে আরো একটু ভালো বুঝতে পারবো? একটু আশার আলো কি দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ। সত্যি কি মন দিয়ে ভালোভাবে শিখবা নাইম, বলো তো? ইনশাআল্লাহ স্যার শিখবো স্যার। হ্যাঁ, শিখলে কিন্তু আমার এই প্রচেষ্টাটা সার্থক, না হলে কিন্তু এগুলা যা বলিচ্ছি সবই কিন্তু মাইনাস। মানে আমাকে বেশি না 5 থেকে 7টা দিন এরকম ক্লাস নিতে দাও। আমি একটা না ক্লাস নেবো না, মাঝে মাঝে নেবো এরকম। আজকে একটা হলো, এরপরে এরকম আরো প্রায় মানে ধরো আমি ধরলাম সর্বোচ্চ 7টাই ধরলাম। 7টা ধরলে এখন আজকে একটা গেল, আর 6টা। আর 6টা ক্লাস করার পর তুমি রসায়নের মৌলিক বিক্রিয়া, মৌলিক সিস্টেম নিজে নিজেই করতে পারবা। করতে না পারলে আমাকে ধরবা, স্যার আপনি বললেন আমি পারছি না তো। কিন্তু শর্ত একটাই, এই যে যে পড়াটা পড়ালাম এটা একটু পড়বা বাসায়, যোজনীর চার্টটা প্র্যাকটিস করবা। যোজনীর চার্ট প্র্যাকটিস করার স্বার্থে আমি একটু লিখে দেখায় দিচ্ছি। কেউ বলতিস না, কারণ পরে লিখতে বললে বলবেন স্যার অনেকদিন আগে লিখছি মনে নাই। প্রথমে হলো অধাতু, যোজনী 1, 2, 3, 4, 5, 6, মনে করতে হবে এভাবে লিখে দিছি কিন্তু। কি লিখছি? হ্যাঁ স্যার। হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 5টা লিখেছি। তারপরে 2 হলো অক্সিজেন। এদেরকে কি করছি, এরকম ব্লক করে দিয়েছি কারণ এরা অন্য কোনো ঘরে নাই। ব্যাস। কার্বন 2, 4, সালফার 2, 4, 6, কি নাইম লিখে দেয়নি এরকম? জি স্যার। নাইট্রোজেন 3, 5, ফসফরাস 3, 5, এদেরকে এরকম গোল গোল, এদের লেখা প্র্যাকটিস করবা। হ্যাঁ স্যার। তারপর যোজনী 1, 2, 3, 4 এরকম স্যার। ধাতুর অংশ প্র্যাকটিস করবা। হ্যাঁ। সোডিয়াম, পটাশিয়াম, সিলভার, আর্গন। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, জিঙ্ক। যে কোনো সময় গুলো কেটে যাবে, কেটে গেলে নাই। অ্যালুমিনিয়াম। এই 7টা মৌল আলাদা করবা। তারপরে হ্যাঁ। কপার 1, 2,